শুধু দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সৃজনের আড্ডা, শুরুতে যে যন্ত্রটা দেখছেন অনেকে হয়তো এই যন্ত্রটা দেখেছেন, অনেকে দেখেনি। এই তরুণ প্রজন্ম এটা জানে না যেটা ট্রানজিস্টর বা রেডিও বলে। একসময় আমরা এরকম গান শুনতে শুনতে বড় হয়েছি, সকাল বিকাল দুপুর। আজকে এই অনুষ্ঠানটা শুরু করলাম এমন একটা বাসায় এসেছি যে বাসাটা হচ্ছে এন্টিকের বাসা বলা যায়। ভদ্রলোকের নাম শহীদুল ইসলাম এবং তার সহধর্মিনী মিলিয়ে আমরা সৃজনের আড্ডায় আজকে তার যে এন্টিক পৃথিবী সেটা নিয়ে কথা বলবো। এবং শুরুটা একটু অন্যরকমভাবে শুরু করলাম যে ট্রানজিস্টরের গান শুনিয়ে। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শহীদ ভাই আপনাকে এবং ভাবি আপনাদের দুজনকে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আমি তো সবসময় ভালো থাকি, কিন্তু একটা অভিযোগ দিয়ে শুরু করি। সমস্যাটা তো আপনার, কিন্তু এই যে শহীদুল ইসলাম এই যে এত কিছু তৈরি করছে, এত কিছু সংগ্রহ করছে, আপনার তো আমি দেখলাম ঘরের ভেতরে বসবার জায়গাও নেই। কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আসলে অনেক বিরক্ত হতাম। মানে ঠিক মতন খোলামেলা ভাবে হাঁটা চলা করা যায় না, কোনো কিছু রাখা যায় না। এখন শুয়ে গেছে, কিছুই তো আর করার নেই। এই ভদ্রলোক যখন বিয়ে হয়েছিল তখন থেকে কি ভেবেছিলেন সে এই কাজটা করবে? এরকম তখন তো ভাবেন নেই, এটা কি আরো পরের দিকে শুরু হয়েছিল? না, আমি যখন আমার বিয়ে হয়েছে 2012 সালে, কিন্তু তার সংগ্রহ ছিল 2003 সাল থেকে নাকি। তখনই দেখেছি কিছু কিছু সংগ্রহ করতে। আর আমার একটা মজার বিষয় হয়েছে, আমার বিয়ে যখন হয়েছে 2012 সালে, তখন আমি শ্বশুর বাড়ি যখন গিয়েছি সেই রাতে সে কলের গান পর্যন্ত আমাকে বাজিয়ে শুনিয়েছে। বিয়ের রাতে? জি। খুব ইন্টারেস্টিং বিষয় না? হ্যাঁ, সেটা কি আপনার ভালো লেগেছিল? অবশ্যই ভালো লেগেছে। এটা তো আসলে সরাসরি কখনো প্র্যাকটিক্যাল ভাবে দেখা হয়নি, তো অবশ্যই এটা একটা ভালো লাগার জায়গা। শুরুতে কি গান শুনিয়েছিলেন মনে আছে? ফিরোজা বেগমের একটা রবীন্দ্রসঙ্গীত, না নজরুল সঙ্গীত? না, ফিরোজা বেগমের নজরুল সঙ্গীত। নজরুল শুনিয়েছিলেন, হ্যাঁ। গানটা আর মনে নেই। না, গানটা আসলে আচ্ছা, কিন্তু আমার জানতে ইচ্ছে করে যে এইরকম বিয়ের অনুষ্ঠানে অনেক বছর আগে, হয়তো ধরেন আরো 30, 40, 50 বছর আগে এই কলের গান শেষ হয়ে গিয়েছিল এই ট্রানজিস্টর আসার সঙ্গে সঙ্গেই, তাই না? একটা যন্ত্র আসে আর একটা যন্ত্র খেয়ে ফেলে। হ্যাঁ, তো যখন কলের গান এসেছিল তখন কিন্তু মানুষ বিস্মিত হয়ে গিয়েছিল যে এরকম গান শোনা যায়। তারপর যখন কলের গানের পর চলে আসছে ট্রানজিস্টর, তখন আরো বিস্মিত হয়ে গিয়েছিল। তো এই দুটো মিলিয়ে আপনি ভাবিকে কলের গানের গান শুনিয়েছিলেন বাসর রাতে। এই যে অভিনব চিন্তাটা কেন আপনার মাথায় এসেছিল? এটা মানে আমার একটা স্বপ্নই ছিল যে আমি বাসর রাতে বউকে কলের গানে গান শোনাবো। আরেকটা আমার স্বপ্ন ছিল, যেমন আমি শ্বশুর বাড়ি থেকে যে বউ তুলে আনবো তখন পালকিতে তুলে আনার একটা আমার স্বপ্ন ছিল। আমি অবশ্য সেটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো বরিশাল জেলার বানারী পাড়াতে। আমি টর্কি বন্দরে। আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম পশ্চিম মরুহার। পশ্চিম মরুহার, যেটা আমার জন্মস্থান। কিন্তু আমার জন্মস্থান মলুহার হলেও আমি বেড়ে উঠছি স্বরূপকাঠি কেন্দ্রিক। যেমন আমাদের দুইটা বাড়ি, মলুহারটা হলো নয়া বাড়ি, নতুন বাড়ি, আর অরিজিনাল বাড়িটা হলো আমাদের সোহাগদলে, যেখানে আমাদের বড় চাচা থাকে। তারপর পালকিতে কি ভাবিকে চড়াতে পেরেছিলেন? না, এটা আমার দুর্ভাগ্য। পালকি আমি বায়না করেছিলাম, কিন্তু আসলে ওইটা মানে আমি নিতে পারিনি। কারণ আমার ভাই, আমার ফুফাতো ভাই, যে আসলে আমার অনেকটা তার পথ প্রদর্শক, আমি তার মানে অনুসারী, সে বলেছিল যে তুমি যদি পালকি আনো তাহলে আমি এই অনুষ্ঠানে যাব না। আমি ইন্টারমিডিয়েট লাইফটা তার বাড়িতেই আমি থেকেছি, পড়াশোনা করেছি, তার ছত্রছায়ায় বড় হয়েছি। এই কারণেই সে যেহেতু মানে এটা অপরাধ প্রকাশ করছে, এই জন্য আর আমি ওইটা আনতে পারিনি। তবে আমি বায়না করেছিলাম পালকিটা। আচ্ছা ভাবি, আজকে যদি এটা রিওয়াইন্ড হয় চলচ্চিত্রে কিংবা ধরেন একটা পেছনে আছে, যে আজকে যদি শহীদুল ইসলাম বা আপনার হাজবেন্ড যদি আপনাকে আবার পালকিতে চড়াতে চায়, আপনি কি চড়বেন? অবশ্যই চলবে। এটা তো একটা মেয়েদের শখ, ঠিক আছে, স্বপ্ন থাকে, একটা শখ থাকে যে পালকি আসলে এটা বলতে গেলে একটা অন্যরকম একটা ফিলিংস আসে। আচ্ছা, তারপর শুরু হবে। অবশ্যই শহীদ ভাই শুরু করেন না আবার? চেষ্টা করব। আচ্ছা, দেখা যাক শুধু দর্শক, যে আমরা এই সেদিন আবার নতুন করে দেখাবো আপনাদেরকে যে শহীদুল ইসলাম তার ওয়াইফকে সেদিন পারে নাই বিয়ের রাতে, কিন্তু দ্বিতীয় আরেকটি দিনে সে তার ওয়াইফকে পালকিতে চড়িয়ে কোথাও না কোথাও নিয়ে যাচ্ছে, এটা আমরা দেখবো। শহীদ ভাই, আমি জানতে চাচ্ছি যে এই যে আপনার এত রকমের সংগ্রহ, হেরিকেন,
টেপ রেকর্ডার, কলের গান, দিয়াস লাইট, টাকা, তারপর হচ্ছে সুরমাদানি, তারপর হচ্ছে যে ল্যাম্প, আমরা গ্রামে যে যাকে বাতি বলতাম, কুপি বাতি, আরও বিচিত্র ধরনের সংগ্রহ আপনার মধ্যে আছে, আপনি সংগ্রহ করে রেখেছেন। প্রশ্ন হচ্ছে এই শুরুটা আপনার কিভাবে হয়েছিল? আমার শুরুটা আসলে স্টুডেন্ট লাইফ থেকেই সংগ্রহের একটা নেশা ছিল। যেমন বাংলা একাডেমিতে যখন আমি স্টুডেন্ট জগন্নাথে পড়ি, তখন নজরুল রচনাবলীর 4 খণ্ড একটা ব্যাগ সহ 500 টাকায় বিক্রি করছিল। আশির দশকে বা না, গত শতকের 80-র দশকে, এটা হবে 97 বা 98, 90-এর দশকে, 90-এর দশকে, এরকম বিক্রি করছিল। ওটা ডিসকাউন্টে বিক্রি করছিল, তখন ওই সেটটা কেনা হয়েছিল। মানে বই থেকে মূলত আমার সংগ্রহটা শুরু। এই গ্রামে আমি একটা লাইব্রেরি করেছিলাম, সে লাইব্রেরিতে প্রায় 5000-এর মতো বই সংগ্রহ করেছিলাম। আমার একটা ভাই ছিল, সে 77-এ এসএসসি পাশ করছে, খুব মেধাবী ছিল, মানে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে মেধাবী। তার নাম অনুসারেই বাদশা মিয়া পাবলিক লাইব্রেরি নামে একটা আমি লাইব্রেরি করেছিলাম। মারা গিয়েছেন সে? হ্যাঁ, বাদশা। হ্যাঁ, এখন সে মারা গিয়েছে। 42 বছর অসুস্থ ছিল। আচ্ছা আচ্ছা। অসুস্থতার পরে সে মারা গিয়েছে। তো ওই লাইব্রেরি করতে গিয়ে, লাইব্রেরিটা কি এখন কম? এখন কি এদের মধ্যে এর কারণটা কি? বই থেকে আপনি কেন এন্টিকে ঢুকলেন? এখন বই থেকে এন্টিকে হলো, এন্টিক তো না, মানে বইয়ের পরে হলো আমার কুপিবাতি সংগ্রহ। আচ্ছা। যেমন বই পড়ার সাথে আমরা তো হেরিকেন বা ল্যাম্প, হ্যাঁ, গ্রাম অঞ্চলে আমরা শৈশবে আমরা ল্যাম্প, চেরাগ, না ল্যাম্পও কয়, ল্যাম্প, চেরাগ, এগুলা মানে এগুলা জ্বালিয়েই তো আমরা আসলে পড়াশোনা করেছি। তাই ওই বইয়ের সাথে বা শিক্ষার সাথে যেহেতু কুপিবাতির একটা মানে ওতপ্রোত সম্পর্ক। তারপর হেরিকেন, হ্যাঁ হেরিকেন, এই কারণে ওইগুলোর দিকে আমি, হেরিকেনের চিমনি মুছতে মুছতেই তো আমাদের বিকেল বেলাটা পার হয়ে যেত। বিকেল বেলা আমাদের কাজেই ছিল যে চিমনি মোছা। আচ্ছা, হলে হেরিকেনের চিমনি মুছি ওই ছাই দিয়ে মেজা আনতে হতো, নাইলে মুছে রাখতে হতো, যে বিদ্যুৎ তো নাই তখন, তো বিদ্যুতের ব্যাপারটা চিন্তাও করা যায় নাই, এবং হেরিকেন মুছতে গিয়ে কিন্তু একবার কেটে গেছে, ভিতরে হাত ঢুকিয়ে এরকম করতে হতো। তারপর পড়বার সময় কিন্তু আবার যে আলোটা তীব্র হয়, তখন একটা কাগজ কেটে একটু ঢেকে একটু হালকা আলোটা যেন বইয়ের উপর পরে পড়তে সুবিধা হতো। কি এক জীবন আমরা কাটিয়ে এসেছি না? আমরা তো মনে করেন পিঠাপিঠি 3 ভাই বোন ছিলাম। বোন পাশ করছে 86-তে এসএসসি, ভাই পাশ করছে 89, আমি 93। তা বাড়িতে মানে আমাদের একটা টেবিলে আমরা 3 জন কিন্তু বসতাম। হ্যাঁ হ্যাঁ, গোল হয়ে বসতাম। একটা টেবিলে 3 জন বসে আমরা পড়াশোনা করতাম। অথচ এখন আমার বাসায় মানে 4টা বাচ্চা কিন্তু 4টা টেবিলে বসে পড়াশোনা করে, 4টা লাইট। হ্যাঁ, 4টা লাইট। আর আমাদের কিন্তু একটা হেরিকেনই ছিল। হ্যাঁ, রাইট। এবং সেটা ছিল যে ওই যে চিপনির যে মানে সামনে কাগজ দেওয়া হতো, এটা নিয়ে কিন্তু তোমার সামনে যাবে, এটা নিয়ে মনে করেন আমাদের মানে কিছুটা যুদ্ধ হতো। হ্যাঁ, আবার সে সময় তো এরকমও ছিল যে 2টা যদি হেরিকেন নিয়ে পড়া হয় তখন তেল আবার বেশি লাগবে, এবং একটু আলো কম হলে একটু ঠেলাঠেলি হইতো, যে হেরিকেনটা নিজের দিকে নেওয়া হইতো। আবার বড় ভাই বা ছোট ভাই দেখে কিছু বলতো না, কিন্তু 2 মিনিট পর দেখা গেল যে হেরিকেনটা তার দিকে চলে গেছে। এটা অসাধারণ ব্যাপার ছিল। তখন হয়তো রেশারেশি ছিল, আজকে আমাদের কাছে মধুর স্মৃতি। আপনি এন্টিক হিসেবে প্রথম কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছিলেন? ল্যাম্প, কুপি? হ্যাঁ, কেরোসিন তেলের বাতি। যেটা এটা প্রথম কোত্থেকে সংগ্রহ করেছিলেন? প্রথম কি বাড়ি থেকে, ঘর থেকে? হ্যাঁ, ঘর থেকে শুরু হয়েছে, তারপরে আমার নানা বাড়ি থেকে, আত্মীয় স্বজন থেকে, এরপর তো ক্রয় দেশের বাইরে। দেশের বাইরে কিভাবে ক্রয় করেছেন? দেশের বাইরে মনে করেন, দেশের বাইরে ক্রয় করা হলো মানে এটার সেলার আছে, বিভিন্ন সেলার আছে, এবং উপহার হিসাবে আমি যেমন ফ্রান্স থেকে পেয়েছি। তারপরে কিছু ব্রোকার আছে যারা বিদেশ থেকে এনে দেয়। আচ্ছা। দিল্লি, কলকাতা, এরকম বিভিন্ন, নেপাল। আচ্ছা। আর চাইলেই আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন, এর সঙ্গে কি ফেসবুকের কোনো যোগাযোগ আছে, এখন কানেকশন আছে? আপনাদের এরকম কোনো গ্রুপ আছে যে যারা কালেক্ট করেন এগুলি? হ্যাঁ, এরকম অজস্র গ্রুপ আছে। এরকম গ্রুপে অনেক মানে সেলারই আছে, মানে অনেক সেলার আছে, মানে বিক্রেতা, তারা বিক্রি করে, ক্রয় বিক্রয় হয়। হ্যাঁ, দেশে বিদেশে। আচ্ছা, এরকম কি হয়, ধরেন যে আজকে আপনি যে দ্রব্যটি কিনলেন 100 টাকায়, সেটা কি 5 বছর পর দাম বৃদ্ধি পায়? নিশ্চয়ই হ্যাঁ, বৃদ্ধি পায়। আমি যেগুলো কিনেছি মানে আমি যে টাকায় কিনেছি সেটা বিক্রি করতে গেলে ওই টাকাটা পাওয়া যাবে, যদি বেশি নাও পাই। কিছু কিছু জিনিস বেশিও পাওয়া যাবে। যেমন যার কাছে এন্টিক জিনিসটা হলো এরকম, যার কাছে এই জিনিসটা প্রয়োজন আছে, সে মনে করে তার প্রিয়, হ্যাঁ এটা তার দরকার, তাহলে কিন্তু সে বেশি
বেশি টাকা দিয়েও কিনবে, কিনে নেবে। এটা তার রুচির উপর এবং তার রুচির দৃষ্টিভঙ্গির উপর, উপর, হ্যাঁ, চাহিদার উপরে চাহিদার নির্ভর উপর নির্ভর করে। ভাবি এইসব করতে করতে তো টাকা পয়সা তো সব ব্যয় করে ফেলায়, কেমন লাগে? আসলে তার টাকা আমি জানি না, তার সে কি কিনে না কিনে। আমার টাকাও বলে, বেতন হইলেই বলে এইটা কিনতে হবে, বিকাশে টাকা পাঠিয়ে দাও। এই যে যেমন আমি সেদিন পুরান ঢাকায় গেলাম কয়েকদিন আগে, তখন মানে আমার কাছে কোনো টাকাই নেই। তাই মানে ওর কাছেও মানে আমি যাওয়ার সময় বলছি টাকা পয়সা আছে কিনা, পুরান ঢাকায় যাবো তো। তা বলছে যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, যদি হয় কিছু তাহলে তুমি আমরা বললাম বিকাশে টাকা পাঠাই দেবো। এই মানে এইরকম মানে ওইটা পুরন ঢাকা, ওইটা কি কিনেছিলেন? পুরান ঢাকাতে না, ওই দিন আমি কিছু মানে ওইরকম আমার পছন্দ মতো হয়নি, কিছু কিনতে পারিনি। তবে আসলে মানে আমার এই সংগ্রহটা দাঁড় করানোর জন্য মানে বইয়ের সেক্টরটা তো মানে তার সাথে আমার বিয়ে হওয়ার আগেই ছিল, ঠিক আছে, কিন্তু মানে আমার বিয়ে হওয়ার পরে সে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে যে আমাদের সংগ্রহটা যাতে উত্তর বৃদ্ধি পায়। ভাবি কি কখনো বিরক্ত হয় না? না, বিরক্ত প্রথম দিকে হয়নি যে সেটা একেবারে বলা যাবে না। যেমন প্রথম দিকে মনে করেন আমি কিনে আনলে ওই বাইরে রেখে আসতাম আমার এই বিছনায় আমার এক ভাগনা থাকতো, হ্যাঁ, তা ও চাকরি হয়েছে, এখন বরিশালেও ট্রান্সফার হয়ে গেছে। তো ওই ভাগনাকে মনে করেন আমি তো রেখে আসতাম, রাত্রে বলতাম যে ওইখানে রেখে আসছি, মানে ওদের আসলে সব মুখস্থ ছিল, যাইয়ে নিয়ে আসতো, আইনের মনে করেন চোখের নিচে রাখতো। কয়েকদিন পরে এরপরে বলতো হ্যাঁ তোমার মামা তো সবসময় এগুলো আগেই কেনে। ভাবি তো এই যে কিনতে কিনতে এবং এখন এমন একটা জায়গায় যেটা একটা বড় জাদুঘরের মতো, কিন্তু আপনার বাসাটা কিন্তু আসলে একটা জাদুঘর, এন্টিক জাদুঘর, এবং মানুষ তো নানাভাবে এটা জানে বোঝে, তখন মানুষ নিশ্চয়ই প্রশংসা করে, কেউ কি সমালোচনা করে বা কোনো? সমালোচনাটা তো আসলে সামনাসামনি কেউ করে না, পিছনে হয়তো বলতে পারে এত কিছু দরকার কি, বাচ্চা তো একটা বলতে পারে, কিন্তু সবার সে বলে যে না তোমরা যেটা নিয়ে আছো এগিয়ে যাও, তোমাদের জন্য দোয়া রইলো, এটাই বলে। আপনার যখন বিয়ের আগে কি পরিচয় ছিল ভদ্রলোকের সঙ্গে? পরিচয় ছিল না? আমি বিয়ের পরে শুনেছি সে নাকি আমার আত্মীয়, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। আপনি কি দেখছেন? না, আমিও ওইভাবে চিনি না। তার বড় ভাই বা চাচাতো ভাই তার সাথে মানে ওঠা বসা ছিল একেবারে। শুনছি বিয়ের আগে আপনি প্রেমে ছিলেন? না, সেটা তো প্রেম তো আসবেই, প্রেম তো আসবে, প্রেম তো এখনো আছে। মনে করেন বিয়ের আগে একটা প্রেম ছিল, এখন তার সাথে আমার প্রেম হচ্ছে। দেখছেন কিরকম কাটায় নিচ্ছে। হ্যাঁ, প্রেমের তো স্থানকাল পাত্র আছে, পাশাপাশি তো ছিল, পাশাপাশি তো ছিল। সেদিক থেকে তো ভাবি অনেক কিছু স্যাক্রিফাইস করছে, আপনারা তো কোনো প্রশ্নই করেন না। মানে বিয়ের মানে তার সাথে আমার কথা হয়েছে বিয়ের পরে, মানে আমি মানে বিয়ের আগে তার সাথে আমার কোনো কথা হয়নি। রেজিস্ট্রি হওয়ার পরে তাও যে মানে আমাদের বড় ভাই যে মিডিয়া হিসাবে কাজ করছে মাঝে, সে আমাকে বলে যে নে এখন একটু কথা বল। সেটা কিভাবে? ফোনে? হ্যাঁ, ফোনে। ও তখন ফোনে? হ্যাঁ। আচ্ছা, তারপর এই যে মানে জাস্ট একটু হাই হ্যালো আই আর কি, মানে জাস্ট সে প্রথম মানে ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে বউনি করাই দিই। হ্যাঁ, বরিশালের ভাষায় বউনি করাই দিছি আর কি। সেই বউনিটা কেমন ছিল? কি শব্দ ছিল? তুমি কেমন আছো, কি করছো, নাকি? হ্যাঁ, এরকমই আর কি। মনে নাই? ভাবির মনে আছে কি শব্দ সে প্রথম ইথারে বলেছিল? বলেছিল যে কি অবস্থা, কেমন আছো। আপনি বলেন, তুমি বলেছে খাওয়া দাওয়া হয়েছে কিনা, এটাই বলেছিল। একটু মানে স্বাভাবিক সৌজন্য, বাড়তি আকর্ষণ দেখাচ্ছে। বাড়তি ওরকম না, একটু ভাবে ছিল। প্রথম যখন বাসর ঘরে দেখা হয়েছিল ভদ্রলোকের সঙ্গে, আপনাকে বললো যে আমার একটা প্রেম ছিল, সেই মুহূর্তটা আপনার কেমন লেগেছিল? মুহূর্তটা আসলে একটু নিস্তব্ধই হয়ে গিয়েছিলাম, যে প্রেম থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করেছে, হয়তো কোনো একটা কিছু হয়েছে সেজন্য হয়তো, তারপর স্বাভাবিকভাবে বিয়ে নিয়েছি। আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম ওটা কোনো ব্যাপার না। কি বলেছিল? না আপনি এটা বলছিলেন কেন? আপনার না বললে তো পারছেন, লুকায় না, মানে জিনিসটা তো জানবে, মানে আমার যে একটা প্রেম ছিল সেটা তো আসলে জানবে, পরবর্তীতে জানবে, তখন হয়তো একটা মানে অশান্তি সৃষ্টি হতে পারে, ঠিক আছে। সেজন্য আমি আগে নিজের থেকেই বলে নিয়েছি যে তুমি মানে জানবা যে আমার সাথে একটা সম্পর্ক ছিল। সে বলছে যে না, অসুবিধা নেই, সম্পর্ক থাকতেই পারে, এই তো যে ছেলেটা অনার্স মাস্টার্স করে আসে, সম্পর্ক থাকতেই পারে। কিন্তু এখন থেকে আমরা স্বাভাবিক জীবন যাপন আছি, এখন আমার সাথে প্রেম করো।
এবং সেই প্রেমটা চলছে। এখন প্রেমটা চলছে। বাহ, সত্যি এটা খুব অসাধারণ একটা ব্যাপার। এই শুনেন, এই জাতীয় ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু অনেক ফ্যামিলিতে দাম্পত্য জীবনে তীব্র কলহ হয়, এবং ভাবি বলে আমাদের অভিজ্ঞতা আছে যে সেটা হচ্ছে যে এরকম বলেছে স্বামী ভালোবেসে বা এরকম একটা শ্রদ্ধার জায়গা থেকে যে প্রথম দিনে জিনিসটা শেষ হয়ে যাক, কিন্তু এইটা কিন্তু কিছু কিছু স্ত্রী কন্টিনিউ করে, এবং কন্টিনিউ করে একটি শান্ত স্বাভাবিক ফ্যামিলিকে, একটি পরিবেশকে বিষাক্ত করে তোলে, তাই না? মানুষের জীবনে এই ব্যাপারগুলো থাকতেই পারে, কিন্তু মানুষের উচিত সামনে এগিয়ে যাওয়া। সেটা আপনাদের জন্য খুব ভালো একটা ব্যাপার হয়েছে, দুজনে মেনে নিয়েছেন, এগিয়ে চলেছেন। এবং এই সাংসারিক জীবনে এই যে শহীদ ভাই এত কিছু কিনছে, আপনাদের অর্থনৈতিক একটা টানাপোড়েন তো পড়ে, সেইটা কিভাবে সামলান? এই যে বললো যে আমাকে টাকা পাঠিয়ে দাও, সবসময় তো আপনার কাছে টাকা নাও থাকতে পারে, তো সেটা তখন কিভাবে সামলান? আসলে আমি তো বাজার ঘাট থেকে শুরু করে আমি কিছুই করি না, আমি বেতন পাওয়ার পরে তার হাতে টাকাটা তুলে দেই, সেই সব কিছু ডিস্ট্রিবিউশন করে। তারপরে তো কিছুটা মেয়ে তো কিছুটা থেকেই যায়, ওই থেকেই আসলে আপনাদের মতো নারীরা আছে বলেই কিন্তু আমাদের সকল যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের সংসারগুলো কিন্তু আলোর মতো জ্বলে ওঠে, তাই না? আলো এবং একই সঙ্গে প্রবাহিত বাতাসের মতো, মানে বিশুদ্ধ বাতাস, অক্সিজেনের মতো আমাদের সংসারগুলো, আমাদের সন্তানেরা এইভাবে বেঁচে থাকে। এবং এই অ্যান্টিকগুলোর কোনো বিষয়কে আপনার কখনো কোনো প্রশ্ন উঠছে যে এইটা কেন আসছো, এইটা কেন আনছো, এটা আনার দরকার কি ছিল, এটা কি অ্যান্টিক হয়ে উঠবে কিনা, এরকম কোনো প্রশ্ন? এরকম আসলে আমি এটার ভিতরে অত ঢুকিনি, কিন্তু এটা আমার মেয়ে, ও ভালোভাবে এটাকে রপ্ত করে নিয়েছে, আর আমিও দেখলে হ্যাঁ ভালো হয়েছে, বা কি দরকার, আমরা আসলে আমরা হয়েছি তো ওরকম তো মধ্যবিত্ত ফ্যামিলি, যে এত কিছু তো দরকার নাই, চাকরি করতেছি, মেয়েটাকে মানুষ করতে পারে, এটাই তো যথেষ্ট। তারপরও তার শখ, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে মেয়ে সরাবন্ত হোরা, এবং মেয়ে এবং বাপ মিলে এখন এগুলো করছে। এটার পিছনে দাঁড়াই। এখন আপনি কি একটু দূরে সরে যাচ্ছেন? না, আমি আসলে এটার সাথে ওরকম রিলেটেড কখনো ছিলাম না, আমি শুধু সাপোর্টটা টাকা পয়সা থেকেই দেই, কিন্তু এরাই আর নিঃশব্দ সহ্য করি। আচ্ছা ধরেন এখন শহীদ ভাই আপনি একটা বিশাল পুরস্কার পেলেন এই এন্টিক সংগ্রহের জন্য, এইসব বিষয়ের জন্য, এই পুরস্কারটা কাকে দেবেন, কন্যাকে না স্ত্রীকে? না মানে প্রথম কথা হলো মানে আসলে দুজনে এটার ভাগী, এটা কিন্তু কূটনীতি। হ্যাঁ দুজনের ভাগীদার। একজনকে বলে কষ্ট পাবে, সেই কাউকে খাটো করতে চাই, কূটনীতি, ভারসাম্য বজায় রাখতে। সবচেয়ে বড় জিনিসটা হলো কি, আমার মানে স্ত্রী তো আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক মানসিক সবকিছুই সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা এটা আসলে ওর মধ্যে রপ্ত করে নিয়েছে, মানে ওর ভিতরে, মানে এটার ভিতরে ঢুকে গেছে। যেমন ও গত 1 বছর আগে, এবং এই বছর না গত বছর, ও কিন্তু নিজে একটা প্রদর্শনীতেও অংশগ্রহণ করছে। বাংলাদেশে একটা বড় একটা কালেক্টর সোসাইটি আছে, মানে নিউমিসমেটিক সোসাইটি, আচ্ছা মানে এই সব বিএনসিএস, হ্যাঁ আচ্ছা, এইটা টাকা পয়সা কয়েন বা এরকম অনেক রেয়ার মানে কয়েন টাকা পয়সা নিয়ে আমার এখানে এটার একটা প্রদর্শনী হয়, সেই প্রদর্শনীতে ও মানে অংশগ্রহণ করেছিল। সেটা ছিল মানে বাংলাদেশি যেমন 1 পাই থেকে শুরু করে কয়েন যতগুলো আছে, 10 পাই 5 পাই থেকে শুরু করে সবগুলো নিয়েও একটা প্রদর্শনী করেছিল। যার ওই যে মনে করেন সেই প্রদর্শনী, ওই যে সারাবন্ত হোরা, ওই যে তারপরে যে ক্রেশ থেকে শুরু করে, সাধারণত সেই প্রদর্শনীতে এরকম একটি শিশু তো কম অংশ নিয়েছিল না, ওইখানে সুযোগটা দিয়েছিল। মানে আমাদের তো, আমরা যারা কালেক্টর আছি তাদের তো মানে করেন আমরা কালেক্টর যদি তৈরি না করতে পারি তাহলে আমাদের এগুলো কে ধরে রাখবে? হ্যাঁ, এর ভবিষ্যৎ এই কারণেই মূলত এই সুযোগটা ওকে দিয়েছিল। দুইটা বাচ্চাকে সুযোগ দিয়েছে, সবাই সিনিয়র পারসন ছিল কিন্তু 2টা বাচ্চাকে সুযোগ দিয়েছে। না, বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ, শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ, ওদেরকে সুযোগ দেওয়া মানে হচ্ছে উত্তরাধিকার হিসেবে ওদেরকে এগিয়ে নেওয়া। তবে বিএনসিএস পরিবারকে আমি এই টেলিভিশনের মাধ্যমে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে তারা এই বাচ্চাদের মানে সংগ্রাহক হিসেবে তৈরি করার জন্য যে সুযোগটা দিয়েছে, এবং আরো দেওয়া উচিত বলে আরো দেওয়া উচিত। যারা সংগ্রহ করছে তাদের সন্তানদেরকে এই সংগ্রহের সঙ্গে যুক্ত করা উচিত, যেভাবে আপনাদের কন্যা সরাবন্ত যুক্ত হয়েছে, কিংবা আরেকটা শিশুর কথা বললেন, তাই না? যেমন এবছরও আমার মেয়ে জিজ্ঞেস করছে, বাবা এবার কি প্রদর্শনী হবে না?
যদি প্রদর্শনী হয় তাহলে আমি অংশগ্রহণ করব। শহীদ ভাই, কখনো কখনো করতে গিয়ে কখনো বাধার সম্মুখীন হন নাই, বা একটা জিনিস আপনি শুনেছেন এক জায়গায় কিন্তু গিয়েছেন কালেকশন করতে কিন্তু পাচ্ছেন না, বা ভুল ব্যাখ্যা দিচ্ছে বা দিতে চাইছে না? না, হয়েছে। যেমন আমি প্রথম দিকে যেমন কুপির ক্ষেত্রে অনেক আমার হয়েছে, মানে ভুল কুপি ধরাই দিচ্ছে। ভুল বলতে যেমন সেটা ছিল গোলাপ জলদানি, আচ্ছা, ওইটাকে কেটে মানে কুপি বানিয়ে আমাকে মানে ধরাই দিচ্ছে, বিক্রি করছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে বিক্রি করছে। এরকম একটা কুপি আমি কিনছিলাম, মানে গোলাপ জলদানিটা এত সুন্দর, আমাকে ধরার সুযোগ ছিল না। আমি 7,000 টাকা দিয়ে কিনেছিলাম। পরে আমি মানে রিসার্চ করে দেখি যে ওটা গোলাপ জল। আচ্ছা, এরকম আরো কিছু ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। যে মনে করেন এক জায়গায় মনে করেন একটা জিনিস দেখে আসছি, টাকা ছিল না, নিয়ে আসতে পারিনি, বলে আসছি যে এটা রেখে দিলে আমি নিয়ে আসবো। এরকম ঘটে না, দুই একটা মানে রাখছে, ওরা রাখি, এখন রাখি, মানে একটা পরিচিত ফেস হয়ে গেছে। তো মনে করেন গিয়েও সময় পাইনি, আরেকজন এসে বেশি দামে নিয়ে এনেছে, বা আরেকজনে নিয়ে এনেছে যেভাবেই হোক। যেমন আমি কয়েকদিন আগে পুরান ঢাকায় যে সময় গেছিলাম, তখন ওই এক আপু আছে, সেও কুপিবাতি সংগ্রহ করে উনি একটা কুপি মানে বুক দিয়েছিল। মানে ওইটা আমি নেওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম, যে দোকানদারকে বলছিলাম যদি সম্ভব হয় তাহলে আমাকে দেন, আপনার যদি সম্ভব হয়। আমি তো নিতে পারি না, আমি বলছি না, এটা তো যেহেতু বিক্রি করে হয়ে গেছে, এটা দিতে পারবো। এভাবেই আসলে অনেকেই। আপনার এখানে কি কি জিনিস আছে হাতের কাছে? কি জানি, কাগজপত্র, টাকা, একটু দেখি তো। যেমন এটা হলো, যেমন আমাদের একটা কালেকশন আছে, টাকার কালেকশন। টাকা, তারপরে মুদ্রা, মানে অল্প কিছু, মানে এটার আমি রিস্ক না, আমি মূলত কালেকশনের ক্ষেত্রে রিস্ক হলো কুপিবাতিটা, মূল ফোকাসটাই এটা হলো আমার। যেমন এইটা দেখান তো। এটা হলো ম্যাপ সিরিজের মানে প্রথম টাকা, এটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ না, মুজিবনগর সরকার। 1971 সালে যখন পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ চলছে, সেই সময় মুজিবনগর সরকার, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের প্রথম টাকা। একটু বিস্ময়কর ব্যাপার। আচ্ছা, এটাও ম্যাপ সিরিজের, যে বাংলাদেশের প্রথম টাকা যেটা, সেটা ম্যাপ মানে কি? ম্যাপ মানে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। আচ্ছা 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 আচ্ছা, তখন মানচিত্র ছিল। হ্যাঁ, মানচিত্র ছিল। ওই যে যেমন এই টাকাটা যেমন ঢেকি, হ্যাঁ, এই যে ঢেকি 1 টাকা সিগনেচার করেছেন মতিউল ইসলাম। প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মতিউল ইসলাম, জি। এবং উনি মুজিবনগর সরকারের সঙ্গে ছিলেন। আচ্ছা, আর কি টাকা আছে? সব টাকায় কি বাংলাদেশের না, ওটা বাংলাদেশের বাইরেও আছে? বাংলাদেশের বাইরেও আছে। বাংলাদেশের বাইরে কি টাকা আছে আপনার কাছে? আচ্ছা থাক, ওটা হয়তো পরে জানা যাবে। তো এরকম কত দেশের টাকা আপনাদের কাছে আছে? প্রায় 200 দেশের টাকা আছে। এটা কালেক্ট করতে তো আপনাদের টাকা দিয়ে কিনতে। একটা কিরকম ধরেন, জিম্বাবুয়ের টাকাটা যে কিনলেন, কত টাকা দিয়ে কিনেছিলেন? হয়তো মনে নাই। না, মনে নেই আসলে, এটা মনে নেই। টাকা দিয়ে কিনতে হয়, বা বেশ টাকা আমি উপহারও পেয়েছি। যেমন অস্ট্রেলিয়া থেকে মনে করেন আমার এলাকার জগন্নাথ ইউনিভার্সিটি লেকচার অস্ট্রেলিয়া থেকে টাকা নিয়ে আসছে, ইংল্যান্ড থেকে নিয়ে আসছে, বিভিন্ন দেশ থেকে মনে করেন এই যারা যায়। যেমন আমার ভাই নিজামুল কবির, উনি বিদেশে গেলে বলেই দিন যে আমার জন্য টাকা নিয়ে আসবেন। যেমন এবার ওর অফিসের এই ফিয়া পেয়ে গেছে, একবার নগদ ফিয়া পেয়ে আসছে, ওকে 1 সপ্তাহ হয়েছে তারা আসছে, তারাও কিন্তু আপনার অফিসিয়াল মরক্কোতে গিয়েছিল, মরক্কোর টাকা নিয়ে আসছে, কয়েন নিয়ে আসছে, এবং মরক্কোর পতাকা নিয়ে আসছে। এই পতাকাটাও সংগ্রহ শুরু করছি, মানে সে যে মরক্কোর পতাকাটা, আমাদের কাছে আরো পতাকা আছে, কিন্তু এই থিমটাই শুরু করছি ওই মরক্কোর পতাকা দিয়ে। আমি একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যে মরক্কোর প্রিয়জন উপহার দিয়েছে পতাকার, এই মরক্কোর পতাকার মাধ্যমেই আমাদের পতাকা সংগ্রহের শুরু। এই যে পতাকাটা সংগ্রহ শুরু করছেন, এটা তো এই করতে করতে হঠাৎ মনে হলো যে পতাকাটাও সংগ্রহ করা যায়, তাই না? এবং এটা খুব সত্যি। ধরেন যদি আপনি 100 দেশের পতাকা এক জায়গায় সন্নিবেশিত করে সাজিয়ে রাখেন, একটা অদ্ভুত সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে উঠবে। যেমন আমাদের বাসায় বাংলাদেশের পতাকাটা কিন্তু আছে, যেমন ওই স্বাধীন বাংলাদেশের ওই যে মানচিত্র, সেই পতাকা তো নাই। আমার ওই পতাকাটা নেই, কিন্তু ওই এমনি যে বাংলাদেশের আমাদের পতাকাটা আছে। যেমন আর্জেন্টিনা, ব্রাজিল এর পতাকা আছে, ওই যে খেলা ভাইগনা করতো ব্রাজিল,
মানে আমরা এই করতো আর্জেন্টিনা, এই যে মনে করেন দুইটা পতাকা মনে করেন এখানে টানানো হতো এবং বাংলাদেশের পতাকাটা থাকতো, মানে একটা টান টান উত্তেজনা খেলার সময় আমাদের এটা থাকে। এই যে এই কাজগুলো হচ্ছে সংসারের, এই সংসারের কাজে সবসময় কি শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়? কখনো কখনো কি বিরক্ত একদমই হন না? না, অবশ্যই বিরক্ত তো হই, কেন সেও চাকরি করে আমিও চাকরি করি, আর আমার চাকরিটা আসলে অনেক একটু কষ্ট, আর অ্যাকাউন্ট শাখা তো সবসময় একটা প্যারার ভিতরেই থাকতে হয়। সেই জন্য বাসা আসার পরে যদি এই সংগ্রহ করে গিয়ে সেটা তখন আর অশান্তি শুরু হয়, ভালোটা কমই লাগে। আচ্ছা, তবে সে বিরক্ত হয়, হ্যাঁ, কিন্তু মনে করেন বেশি না, আধা ঘন্টা বা 1 ঘন্টা, এরপরে আবার কিন্তু সে স্বাভাবিক হয়ে যায়। এরা আছে বলেই আমাদের সংসারগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। এই যে 1 ঘন্টা আধা ঘন্টা পর সে নিজেই বুঝতে পারে, ভাবি যে আসলে এরা তো আমার অস্তিত্বেরই অংশ, তাই না? এইভাবেই তো ভাবেন। এটাই তো, দিন শেষে তো আমরাই সব। জমি জমা মাপা নিয়ে কিন্তু আমাদের দেশে সেই শৈশব থেকে দেখেছি মারামারি, কাটাকাটি, ফেঁচাফেঁচি হয়, কিন্তু আপনার ওই টেবিলের উপর একটা দেখতে পাচ্ছি যে জমি মাপার যন্ত্রটা কোথায় পেলেন? এটা যদি এখন আর নাই, না, এটাকে বলে গানটার চেন। ঠিক আছে, এটা আমার দাদার ছিল, আমার দাদা আমিন ছিল। আমি দেখেছি আমার চাচা এটা দিয়ে জমি মাপছে, মানে চাচাকে নিয়ে যেত বাড়ি থেকে এসে, মানে আমিন হিসাবে নিয়ে যেত। এটা আমাদের একটা পারিবারিক ঐতিহ্য। আচ্ছা, ওটা একটা পারিবারিক ঐতিহ্য। আর আমি শৈশবে আমাদের জমি জমা মাপার জন্য আমি কিন্তু এগুলো টেনেছি, জমি মাপার জন্য ঝগড়াঝাটি হতে, এই তো আম গাছ আমার গাছের মধ্যে আসে, বেশি জমির মধ্যে আছে, বা এরকম হতো। বরিশাল অঞ্চলে যেটা হয়, মাপতাম, এবং যে আমিন সাহেবের তখন খুব মাতুব্বরি থাকতো, এইভাবে সোজা করে ধরো এবং করে ধরো, এটা করো, এটা হতো। এটা ছিল আমার চাচার কাছে, কিন্তু মানে আমি মনে করছিলাম যে এটা আসলে মানে পাবো না, হাতছাড়া হয়ে গেছে আমাদের। কিন্তু ভাগ্য ভালো, আমার এক চাচাতো বোন আসলে মারা গেছে, সে জান্নাত নসিব করুক, মিনারা বেগম, সে মারা গেছে, সে চেনটা নিয়ে রাখছে, এটা আপনাকে দিয়েছে। কোরবানি চলছে, কোরবানি তো দিয়েছেন, ভদ্রলোক মাংস কেমন খায়? গরুর মাংস কেমন? গরুর মাংস তার অনেক পছন্দ, কিন্তু ভদ্রলোকের শারীরিক সমস্যার জন্য সে কিছুই খেতে পারে না। একটু এক পিস মুখে দিয়েও দেখে না, আর দেখেও নেয়, আর এই সমস্যার জন্য তার শারীরিক সমস্যা, সেজন্য আসলে এগুলা। আচ্ছা, শারীরিক কি সমস্যা? আমার মানে বিভিন্ন সমস্যা আছে, যেমন আমার লিভারের সমস্যা, যেটা হেপাটাইটিস বি ভাইরাস, পরে কোষ্ঠকাঠিন্য, মানে আমাদের মানে প্রতিটা মুহূর্ত, যেটা আসলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। আর কোথাও যদি মনে করেন ঠিক 5টার সময় বের হয়ে যাই বা 4টায় বের হয়ে যায়, তার মধ্যে সে কিন্তু আমার খাবারটা আমি যেটা খাবারটা আলাদা। আমি দুপুরে কোথাও যদি মনে করেন বিয়ের অনুষ্ঠানেও যাই, আমি কিন্তু খাবারটা সাথে নিই। এটা সে মানে অদ্ভুত, আমার মানে একবার অদ্ভুত জীবন, যেটা আপনি মানে এই জন্যই সে মানে মাঝে মাঝে বিরক্ত হয় যে দেখো তোমার জীবনটা এভাবে চলতেছে, তারপরে তুমি এই নেশা থেকে বেরোতে পারো। তো আসলে কি মানে আসলে এটা পারবো না, যে কদিন বেঁচে আছি। আর সবচেয়ে বড় জিনিসটা, মেয়েটাকে যেহেতু একটু তৈরি করতে পেরেছি, আর তো সুযোগ নেই বের হওয়ার। না, সেটা আমি আপনার মেয়েটার প্রতি আপনার যে একাগ্রতা, ভালোবাসা এবং অনুভব, সেটা একটা যে সারাবন্তহটাকে কেন্দ্র করে যে আপনি একটি বই সংগ্রহ করেছেন, সেটা আমি চোখের সামনে কিছুটা হলেও দেখেছি। এবং এটা প্রথমে আমি বলতে আমার দ্বিধা নেই। প্রথমে আমার মনে হয়েছে যে এটা বোধহয় খুব যুক্তিসঙ্গত একটা কাজ হচ্ছে না, এটা যথার্থ একটা কাজ হচ্ছে না। কিন্তু যখন আপনি বইটা সামনে নিয়ে এলেন, তখন মনে হয়েছে যে সে অসাধারণ কাজ, একজন পিতার পক্ষ থেকে এর কোনো তুলনা হয় না, সেরকম একটি কাজ আপনি করেছেন। না, এটা ঠিক। তবে বইটা মনে করেন যেমন আপনার বন্ধু মানুষ তখন পাচ্ছি, তারপর যেমন আপনি, রাজীব সরকার, মতিন রায়হান থেকে শুরু করে বেশ কয়েকজনেই মানে এই বইটা পড়ার ক্ষেত্রে যে সহযোগিতাটা করেছে, এটা আসলেই মানে নিশ্চয়ই। আচ্ছা শহীদ ভাই, তো আমরা যেহেতু আপনার কন্যা এবং বই নিয়ে কথা বলছি, ওকে নিয়ে আবার আমরা শুরু করব, তার আগে একটা বিরতিতে যাই। শুধু দর্শক আমাদের সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন সরাবন্তহুরা। শুধু দর্শক, আপনারা দেখছেন সৃজনের আড্ডা। আমন্ত্রণ জানাচ্ছি আবারও, দুজন ছিলেন, শহীদুল ইসলাম এবং ভাবি, তার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রাণের নিধি সরাবন্তহুরা। তাহলে তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এই যে তোমার আব্বা আম্মা কত উল্টাপাল্টা কাজ করছে, যে তুমি শুনছো না, শুনে কেমন লাগছে তোমার? আসলে
বেশ মজা লাগছে, কারণ আমি এ সম্পর্কে অত মানে আনুষ্ঠানিকভাবে জানতাম না, বাট আজকে জানতে পেরে খুব ভালো, মজা দুটোই লাগছে। তোমার হাতে একটা বই আছে, বইটা তোমার বাবা করেছে তোমাকে নিয়ে, এটা কি? হ্যাঁ, এটা হলো বিভিন্ন যারা গুণী মানুষদের নিয়ে একটা অটোগ্রাফের বই। একটু দেখাও তো দর্শকদের, এভাবে দেখাও কে কে আছে, এটি কে কে? এই এটা যে হলো আহমদ রফিক, ভাষা সৈনিক আহমদ রফিক স্যার। তারপর এটা হলো স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মতিউল ইসলাম স্যার। তারপর এখানে আছে হলো ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। হ্যাঁ, ইনি রাজনীতিবিদ। হ্যাঁ। তারপর কে আছে? তারপর সাইদুর রহমান বয়াতি, ইনি একজন বয়াতি। আচ্ছা, এরকম আরো অনেক আরো আছে। আর কয়েকটা দেখাও, উল্টাতে থাকো, উল্টাও, বেশি করে উল্টাও একটু, বলতে থাকো। এইটা কে? এটা হলো নজরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ, তাই না? ভূগোলবিদ। হ্যাঁ, আচ্ছা। তারপর এটা কে? এই ভদ্র মহিলা কে? ইনি হলো ফেরদৌসী রহমান। হ্যাঁ, শিল্পী, গান গায়, আব্বাস উদ্দিনের মেয়ে। হ্যাঁ। তো তুমি যখন এইসব বড় মানুষদের কাছে গিয়েছিলে, কেমন লাগছিল তোমার বাবা যখন নিয়ে যাচ্ছিল? তখন ভালো লাগছিল, কিন্তু প্রথম দিকে খুব ভয় কাজ করছিল মনের ভিতর, মানে এত বড় মানুষদের কাছে যাচ্ছি, কি বলবো না বলবো, একটু ভয় কাজ করেছিল প্রথম দিকে। হ্যাঁ, তারপর যখন আরো আস্তে আস্তে যখন যাওয়া শুরু করলাম, দেখে আমি পারছি, তো তখন থেকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। পারছো, এবং এই যে বড় মানুষগুলো, তুমি যাদেরকে বড় মানুষ বলছো সমাজে, তারা খুব স্বাভাবিক ভাবে তোমাকে নিচ্ছে, তোমার সঙ্গে পাশে বসিয়ে আদর করে ছবি তুলছে, তখন সেটা তোমার কাছে একটা অদ্ভুত আনন্দময় জগৎ তৈরি হয়েছিল না? এবং যখন এই বইটা হয়ে গেল, তোমার বাবা এই বইটা করলো, তোমার মা এবং তোমার বাবা দুজনে মিলে বইটা যখন তুমি হাতে পেলে, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? তখন আসলে আমার খুব ভালো লাগছিল। তখন আমি প্রথমেই বলেছি চল এটা নিয়ে ছবি তুলবো, বাবা আর আমি মিলে তার প্রথম ছবি তুলে নিয়েছি। আচ্ছা, প্রথমেই ছবি তুলে নিয়েছি এই বইটা নিয়ে। হ্যাঁ। তারপর পোস্ট দিয়েছো, ফেসবুকে দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। তারপর কোন বন্ধুরা, আচ্ছা তোমার বন্ধুরা এই বই দেখে কি বলছে? আমার বন্ধুরা বলছিল তো খুব মানে ডিফিকাল্ট, মানে সব এত বড় মানুষদের কাছে যাওয়া তো এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। সেই ডিফিকাল্ট ব্যাপারটা কত সহজ হয়ে গেল না? সহজ হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তুমি মনে করো তুমি যখন আরেকটু বড় হবে, তুমি যখন ইউনিভার্সিটিতে পড়বে, কিংবা ধরো তুমি ইউনিভার্সিটির একজন শিক্ষক হয়ে যাবে, তুমি যখন আরো কাউকে পড়াবে, তখন তোমার এই বইটি দেখে সেই সময়টা, যেমন রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছে শতবর্ষ পরে, কেমন তোমার তখন এটা কেমন লাগবে তুমি যখন 50 বছর পরে এই বইটি দেখবে? তখন খুব ভালো লাগবে আমার মনে হয়। এখন আমার ভালো লাগছে, কারণ আমি আমার বাবা আমাকে যে জিনিসটা করে দিয়েছে, তিনি আমার বাবাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। সেটা তুমি এখন করছো, কিন্তু যখন তোমার বাবা থাকবে না, আরো করবো। কেন করবে? কারণ তখন হলো আমার বাবা হয়তো তখন আমার সাথে থাকবে না, কিন্তু তখন বাবার এই স্মৃতিটা থাকবে। সে স্মৃতি তোমার সঙ্গে কথা কইবে, তাই না? স্মৃতি কিন্তু কথা কয় মনে মনে, তাই না? তখন তোমার ভাববে যে তুমি এরকম দেখবে যে আমার বাবা খুব ভোরবেলা উঠে আমাকে নিয়ে বেরিয়ে গেছে, অনেক দূরে গেছে, মাইক্রোবাস ভাড়া করে গেছে, গিয়ে নিয়ে আসছে। তোমার মনে পড়ে তো একবার এসে গেছে, যতীন সরকারের কাছে গিয়েছিলাম, নেত্রকোনা। সেই সময় বাবা এবং মাও গিয়েছিল। তো মাও গিয়েছিল? আচ্ছা, তোমার মাকে বোধহয় খুব কম নিয়ে যায় তোমার বাবা, না? লোকটা বোধহয় খুব বেশি ভালো না। না, সেটা না, আসলে মা যেতে চায় না, মানে যেতে চায় না কারণ সে খুব ক্লান্ত থাকে, তার অফিসে খুব কাজ, সে খুব ক্লান্ত থাকে, ছুটির দিন সে আসলে যেতে চায় না সহজে, মানে বাসায় থাকছে, রেস্ট নিতে চায়, শান্ত পরিবেশে থাকে। আচ্ছা, একটা অন্যরকম প্রশ্ন করি, সবই তো হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে তোমার মা এবং বাবা দুজন, কূটনীতিক প্রশ্নের উত্তর দিও, কিন্তু বলো তো কে বেশি ভালোবাসে তোমাকে, এই ভদ্রমহিলা না এই ভদ্রলোক? একটু স্লাইড বলো, যে একটু ধরো যে 50 তো ধরো, তুমি 51 কাকে দিবা? দুজনকে 51, দুজনকে 50, দুজনকে 100, দুজনকে 10,000। না, অসাধারণ। এরকম এই যে মেয়েটি এত চমৎকার করে কথা বলছে, এটা তো তার স্বতঃস্ফূর্ততার ভেতর থেকে বলছে। আমি শুনেছি যে ও একটি, ওর বাবা আমাকে বলেছিল, তুমি একটা স্কুলে গিয়েছিলে এবং তোমার বোধহয় একটা স্পোর্টস ছিল, একটা অনুষ্ঠান ছিল, হ্যাঁ, ওইটা কি ছিল বলো? আসলে সে সময় আমি আমার স্কুলের যে মাঠটা, সেটা ছিল সিমেন্টের, ইটের তৈরি, তো ওইখান থেকে বাবা ভয় পাচ্ছিল
যে পড়ে টরে গেলে হাত পা ভাঙবে, আবার সামনে ছিল আমার পরীক্ষা, এই জন্য একটু ভয় ছিল। বলছিল যে যাওয়া লাগবে না তোমার, আমি বলতেছি না আমি যাবো, আমি যে পুরস্কার আনবো। আমি সেটাই করেছি, আমি বাছাই পর্বে গিয়ে বাছাইকৃত মানে একজন শিক্ষার্থী হয়েছে এবং আমি ফার্স্ট পুরস্কার পেয়েছি। কোন বিষয়ে ফার্স্ট হয়েছিল? ওটা ছিল হলো ড্রেস আপ, মানে হলো জুতা মোজা খোলা থাকবে, তুমি দৌড় দিয়ে যে জুতা পরবে, মানে আচ্ছা। সময়ের খেলা একটা। আচ্ছা, কত দ্রুত তুমি কাজটা করতে পারো সেটাই ছিল, সেটাই ছিল খেলাটা। হ্যাঁ, সেটা ছিল খেলা। আরেকটা ব্যাপার ছিল যে তুমি বক্তৃতা দিয়েছিলে উপস্থিত হয়ে, সেটা কিরকম ছিল? ওটা ছিল হলো আমার বান্ধবীরা মিলে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গিয়েছিলাম। সেখানে আমরা জয়েন করে তারপর এখানে পুরস্কার বিতরণের সময় ছিল, তো ওইখানে হলো যারা বক্তৃতা দিতে চায়, বক্তৃতা আসলে একজন ছেলে, একজন মেয়ে এবং একজন গার্জিয়ান প্রয়োজন। একজন ছেলে পাওয়া গেছে, একজন গার্জিয়ান পাওয়া গেছে, কিন্তু কোনো মেয়ে চাচ্ছিল না। আমার চেয়ে বড় ছিল, ছোট ছিল, কোনো মেয়ে দিতে চাচ্ছিল না। তখন আমার বান্ধবীরা বলতেছে তুই তো খুব ভালো মানে কবিতা আবৃত্তি করতে পারিস। উপস্থাপনা আমি এখন পর্যন্ত করিনি কোনো, সেই সময় প্রথম করেছিলাম। তখন বলতেছে যা, আমি বলতেছি আচ্ছা দেন তাইলে আমার নামটা লেখো। তো গেলাম, যাওয়ার পর ভালো হয়েছে উপস্থাপনা। তুই কি বলেছিল বলো তো দেখি, তোর মনে আছে? হ্যাঁ, সে সময় ছিল 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস ছিল, বিজয় দিবস। তো তখন যে বলেছিলাম যে আজ মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা স্বাধীন দেশের মানুষ, আমি স্বাধীন দেশের মানুষ হয়ে খুবই গর্বিত। তারপর যেখানে গেছিলাম জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, তাদেরকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঈদ চলছে না, তুমি মাংস পছন্দ করো? হ্যাঁ, কি মাংস? আমি গরু মাংস চেয়ে মুরগি মাংস বেশি পছন্দ করি। এই ঈদে তো গরুর মাংসই আনছে তোমার বাবা, তো এটা খাও নাই একটু? তোমার বাবা তো খায় না, তুমিও কি জন্য না বাদ দিয়ে দিচ্ছ? না, খাই কিন্তু কম খাওয়া হয়, অত বেশি খাওয়া হয় না। বেশি খাওয়া হয় মুরগির মাংস। হ্যাঁ, তোর মা কি মাংস খায়, মুরগির না গরুর? সে সব মাংস না, একদম সোজা চাপটা সব কথা, আপনি তো সব মাংসই পছন্দ করেন। যাই হোক, এখন বলো তোমার বাবার এই যে জাদুঘরটা, এই যে এত এন্ট্রিক, এত বিষয় সংগ্রহ করেছে, তুমি এটা কিভাবে সংরক্ষণ করবে? কখনো ভেবেছো যে তোমার বাবা তো একটু অসুস্থও বটে, তাই না? তোমার উপর কিন্তু অনেক বড় দায়িত্ব। তোমার কি এটা ভাবনা হয় যে এটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, সংরক্ষণ করতে হবে, এরকম ভাবনাটা তুমি ভাবো? না, অনেক দূর এগিয়ে নিতে হবে এরকম আমার কোনো ভাবনা নেই, বাট আমি চেষ্টা করবো এটাকে ধরে রাখার জন্য। চেষ্টা করবা যাতে চেষ্টা তোমার করবো। বাবার এই সংগ্রহ কখনো হারিয়ে না যায়, হারিয়ে না যায়। তাই না? সংরক্ষণ চেষ্টা করবা। এবং এটা করতে গিয়ে তোমার বাবার মধ্যে যে মাঝে মাঝে একটু ঝামেলা হয়, সেটা তুমি কিভাবে উপভোগ করো? সেটা কখনো মজা লাগে, আবার কখনো থামানো লাগে। সেটা কিভাবে থামা বলো তো, একটা ঘটনা বলো। বলতেছে থামো, কি শুরু করছো? আমি ঘরে রাখবো, তোমাদের এত ঝামেলা কিসের? গুড। তখন তোমার মা থেমে যায় নাকি তোমার চড়াও হয়? মাঝে মাঝে হয়, বাবা মাঝে মাঝে হয়, থামো আমরা কথা বলতেছি না। এবং এইভাবে হতে হতে শেষ পর্যন্ত একটা সুন্দর পরিস্থিতি আবার তৈরি হয়ে যায়। তোমার কি মনে হয় কখনো কখনো যে এই যে কাজগুলি তোমার বাবা করছে, এটা করার দরকার নাই, এগুলো না করলেও পারতো? ধরো যে একটা ভালো বিল্ডিং করতো, একটা বাসা রাখতো, সুন্দর বড় জানলা থাকতো, অনেক অন্য, তুমি একটু সুখে জীবনযাপন করতে পারতা, সেটা মনে হয় না? আমরা তো সুখেই আছি, আমরা কেন আর সুখী জীবনযাপন করবো? না, ধরো যে এখন একটু কনজাস্টেড, জায়গা কম, এই যে যেখানে তাকাই, এই শোনো তোমাদের বাসার যেখানেই তাকাই সেখানেই হচ্ছে এই বিষয়গুলো, এমনকি খাবার টেবিলেও ভরা। আসলে সেটা না, বাবা এটা করেছে এই জন্য আমি খুব মানে খুব প্রাউড ফিল করি, কারণ ধন সম্পদ গুলো মানে বেশি দিন থাকে না, বাট এগুলো টিকে রাখানো যাবে। টিকে রাখানো যাবে না? হ্যাঁ। এবং এটা দিয়ে ভবিষ্যতে কি প্ল্যান আছে তোমার? ধরো একটা জাদুঘর করার প্ল্যান আছে, তুমি যদি একটু পারো যে আমার বাবা শহীদুল ইসলামের সংগৃহীত এই জিনিসপত্র দিয়ে একটা জাদুঘর করার ইচ্ছা আছে? হ্যাঁ, যেমন বাবা তার স্টুডেন্ট লাইফে তার হলো ভাইকে নিয়ে যে একটা লাইব্রেরি করেছিল, তো আমারও সেরকম ইচ্ছা যে আমি একটা জাদুঘর করবো। তোমার বাবার সংগ্রহ হ্যাঁ, নেই? আমার বাবার সম্পর্কে। বা খুব অসাধারণ ব্যাপার। এবং তোমার সঙ্গে যদি তোমার বন্ধুরা যুক্ত হয়, তুমি তাদের সঙ্গে থাকবা? হ্যাঁ, কেন থাকবো না, অবশ্যই থাকবো।
তারা যদি আমাকে হলো উৎসাহিত করে তাহলে আমি অবশ্যই তাদের সাথে থাকবো। আপনার এই যে মেয়েটি যেভাবে কথা বলছে, ভাবি যেভাবে কথা বলছে, আমি হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থায় এরকম অনেক মেধাবী ছেলে মেয়ে আছে, কিন্তু ওকে কিন্তু আমার এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে আর কি। সেটা কেমন মনে হয় যে আপনাদের মেয়েটা এত স্বতঃস্ফূর্ত এবং এত স্পন্টেনিয়াস কথা বলে যাচ্ছে এবং নিজস্ব চিন্তা জায়গা থেকে কথা বলছে? একজন মা হিসেবে আপনি এটা কিভাবে অনুভব করেন? আসলে আমার মেয়েকে নিয়ে আমি আসলে গর্বিত। এইটুকু বয়সে ও যেরকম সাবলীলভাবে কথা বলতে পারে, কখন তার ভিতরে কোনো জড়তা নেই, ওর স্মুথলি ও কথা বলে যাচ্ছে তো যাচ্ছে। এটা আসলে পরিবার থেকেই কিছুটা পেয়েছে, এটা বলতে হবে। আর ওর বাবা আসলে ওকে সব জায়গায় নিয়ে যায়, এটা মানে ওকে বোঝাবার জন্য। ও ওই থেকেই আসলে এরকম মানে তৈরি হয়ে গিয়েছে। আর ঈশ্বর প্রদত্ত তো কিছুটা একটা অবশ্যই আছে। ঈশ্বর প্রদত্ত, হ্যাঁ, এটা একটা ব্যাপার। শহীদ ভাই, আপনি কিভাবে আপনার কন্যাকে দেখছেন? না, আমি আমার কন্যাকে দেখছি, আমি চেষ্টা করি ওকে আসলে তৈরি করার জন্য। আসলে তৈরি করতে চাইলেই তো তৈরি করানো যায় না। যেমন আমি আবৃত্তি ক্লাস করেছি, কোর্স করেছি, কিন্তু আমি কিন্তু ওইভাবে আবৃত্তি শিল্পী হয়ে উঠতে পারিনি। কিন্তু আমাদের সাথে যেমন আমার ব্যাচের অনেকেই কিন্তু আবৃত্তি শিল্পী হয়ে গেছে। ঠিক এরকমই আসলে কি, তৈরি করতে চাইলেই তৈরি করা যায় না, নিজের মধ্যে থেকেই আসতে হয়। ওর সব কিছুই নিজের মধ্যে থেকে আসে। এটা একটা স্বতঃস্ফূর্ততা। হ্যাঁ, স্বতঃস্ফূর্ততা। ওকে মানে আপনি দাঁড় করিয়ে দেবেন এক জায়গায় যে তুমি এই বিষয়ে জাস্ট টপিকসটা দিয়ে দেবেন, তুমি এই বিষয়ে তুমি 2 মিনিট কথা বলো, ওই সাথে সাথে মানে আয়ত্ত করে সে বলতে পারবে। এর মধ্যে ও বই পড়ে কেমন? হ্যাঁ, বই পড়ে কেমন? বেশ। মা, তুমি বই পড়ছো কেমন? ভালো। কি ধরনের বই পড়ো? কার বই পড়তে তোমার পছন্দ হয়? আমার গল্পের বই যেগুলো বেশি আমার ভালো লাগে রহস্য, মানে একটা মানে রহস্য উন্মোচন করার বই। আচ্ছা, মজার গল্প হচ্ছে একটা রোমাঞ্চকর এরকম একটা গল্প পড়তে হয়। সত্যজিৎ রায়ের গল্প পড়েছো? এখন পর্যন্ত পড়া হয়নি। সেলিনা হোসেনের? হ্যাঁ, পড়েছিলাম। সৈয়দ শামসুল হকের গল্প পড়েছো? পড়া হয়নি না? সব বই পড়া হয়নি। তোমার বাসায় তো প্রচুর বই। এবছর সে নিজের জমানোর টাকা দিয়ে সে 2টা বই মেলায় বই কিনেছে। কি বই কিনেছে? একটা গল্প সমগ্র, হাসির গল্প, রবীন্দ্রনাথ যারা গুণী কবি তাদের একটা বই গল্পের, আরেকটা কিনেছে রহস্য নিয়ে বস। হ্যাঁ, আহসান হাবিব। আচ্ছা, ওই যে বিশিষ্ট কার্টুনিস্ট আহসান হাবিব। তুমি কি জানো আহসান হাবিব কার ভাই? হুমায়ুন আহমেদের ভাই। বিশিষ্ট লেখক, বাংলাদেশের খুব জনপ্রিয় লোক হুমায়ুন আহমেদের সাথে আহসান হাবিবের সঙ্গে উনি একটা ছবি, মানে ওর একটা ছবি এঁকে দিয়েছে ফটোগ্রাফি, মানে একবার সাথে সাথে মানে দাঁড় করিয়ে একটা ছবি এঁকে দিয়েছে উনি। কেমন লাগছে যখন আহসান হাবিবকে তুমি আগে থেকে চিনতে? আচ্ছা, আহসান হাবিব কিন্তু আরেকজন কবি আছেন আমাদের পিরোজপুরের। না, তাকে চিনি না। মারা গেছেন তিনি, অনেক আগে ছিলেন। বরিশাল অঞ্চলে, আমাদের অঞ্চলে পিরোজপুরের আরেকজন বিখ্যাত কবি ছিলেন, তার নাম হচ্ছে আহসান হাবিব। তুমি কি স্বপ্ন দেখো? স্বপ্নটা হলো আমি বড় হয়ে একজন পেশাজীবী হতে চাই এবং বাবার সংগ্রহটাকে ধরে রাখতে চাই। পেশাজীবী বলতে কি বোঝায় মা? মানে আমি কি কোনো একটা কাজ করতে চাই, কাজের সাথে জড়িত। ডাক্তার হতে চাও? হ্যাঁ, ডাক্তার। বিজ্ঞানী হতে চাও, এরকম একটা কিছু বিষয় একটি। তোমার বাবা মার যে ঝগড়া মিটাইয়া দাও, তাহলে কোনো পুরস্কার দেয় পরে? পুরস্কার আসলে মা বাবা কিছু বললেই এনে দেয়, বলতে দেরি আছে, দিতে দেরি। বাহ, তাহলে তো পুরস্কারের দরকার নেই, এমনি তো পেয়ে যাও। ঠিক আছে। শহীদ ভাই, আপনি বলছিলেন যে আপনি খুব অসুস্থ, ভাবিও বলছিলেন, আপনার কন্যা বলছে। আপনার নিজের চিন্তা কি আপনার এই সংগ্রহশালাটা নিয়ে? আপনি কি স্বপ্ন দেখেন? আপনি কি একটি জাদুঘর করতে চান? বলছিলেন আপনার গ্রামে আপনি এটা নিয়ে এগিয়ে যেতে চান। হ্যাঁ, আমি যদি আমার সম্ভব হয় তাই গ্রামের বাড়িতে একটা জাদুঘরের মতো যদি করতে পারি, সেটাই তাহলে আমার স্বপ্নটা সার্থক হবে। কিন্তু সেটা করার জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন হবে। হ্যাঁ, পৃষ্ঠপোষকতা দরকার, না হলে আসলে এটা আমার যে আয় সেটা দিয়ে আসলে সম্ভব না। যদি কেউ এগিয়ে আসে, তার কেউ বলতে আপনি কি বোঝাতে চাইছেন? সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় বলেন বা যে কোনো দাতব্য প্রতিষ্ঠান, তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হবে। শুধু দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরা এই ঈদে মাংস তো খাবো এবং একই সঙ্গে আত্মোৎসর্গের যে ব্যাপারটা সেটাও আমরা উপলব্ধি করছি। কিন্তু শহীদুল ইসলামের এই যে সংগ্রহ, তার কন্যা, তার স্ত্রী মিলে যে একটা বাসনা, একটা স্বপ্ন দেখছে,
এই স্বপ্নটাকে আমরা পূরণ করতে পারি না, তাহলে কিন্তু আমাদের এই যে সমাজটা, দেশটা, রাষ্ট্রটা এবং এই রাষ্ট্রের যে ইতিহাস, এই ছোট্ট ছোট্ট এইটিনের ভেতর দিয়ে কিন্তু একটা জাদুঘরের সন্নিবেশিত হতে পারে এবং একটা জাদুঘরের ভেতর দিয়ে কিন্তু একটি জাতির বিমূর্ত প্রকাশও হয়ে উঠতে পারে। নানা রকমের চিন্তা, সংশয় তো আমাদের থাকবেই, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার সঙ্গে আপনারাও কেউ না কেউ যদি কোথাও থাকেন, আসুন আমাদের সঙ্গে শহীদ ইসলামের সঙ্গে যুক্ত হন এবং তার স্বপ্নটা বাস্তবায়িত করেন। শহীদ ভাই, ভাবি এবং সারাবান্তহরা, আপনাদের সত্যি খুব ভালো লাগলো আজকে আপনাদের বাসায় এসে এবং এইসব দেখে এবং যে সময় দিলেন, এই জন্য সত্যি খুব আনন্দিত। এবং আম্মু, তোমাকে বোঝানো, তোমাকে ভালোবাসার দেওয়ার মতো শব্দ আমার কাছে আর নাই। তুমি ভালো থাকো, সুন্দর থাকো, স্বপ্নবান হয়ে ওঠো। পিতা এবং মায়ের দুজনে মিলে যে স্বপ্নটা দেখছে, সেই স্বপ্নটা নিয়ে এগিয়ে চলো। শহীদ ভাই, এই যে এত এন্টিক আপনি সংগ্রহ করেছেন, সংগ্রহশালা তৈরি করেছেন, এর ভবিষ্যৎ নিয়ে কখনো ভেবেছেন, ভেবেছেন? অবশ্যই ভেবেছি যে আসলে আমরা এটা নিয়ে কি করব। এটা আমাদের একটা ধারই থাকবে যে এটা হয়তো কোন একটা, যদি আমরা মিউজিয়ামের মতো করি, ফিল্ম মিউজিয়াম যেরকম থাকে, আমাদের এটি মিউজিয়াম থাকবে। এটা যদি আমাদের বাড়িতেও হয়, গ্রামের বাড়িতেও হয়, আসলে ঢাকা শহর তো করাটা মানে পসিবল না। এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে গ্রামের দিকে। আমরা চেষ্টা করবো গ্রামে হয়তো যদি সম্ভব হয়, গ্রামে একটা জাদুঘরের মতো করে দিয়ে ওখানে সংরক্ষণ করার জন্য। আর এটার সাথে যদি কেউ আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, কোনো মিডিয়া দিতে পারে বা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ দিতে পারে বা সংস্কৃতি মন্ত্রণালয় হতে পারে, অবশ্যই আমরা তাদের স্বাগত জানাবো। শহীদ ভাই নিশ্চয়ই ভাবের সঙ্গে একমত? না, তা তো অবশ্যই আমি মানে যদি কেউ এগিয়ে আসে আমাদের এই সংগ্রহশালাটা মানে আরও দীর্ঘায়িত করার জন্য, আমরা তাদেরকে স্বাগত জানাবো। শুধু দর্শক, আপনারা তো শহীদুল ইসলাম, তার স্ত্রী এবং কন্যার যে দৃষ্টিভঙ্গি, অভিযোজনা এবং স্বপ্ন এবং আশা এটা জানলেন। কেউ যদি আপনাদের জায়গা থেকে প্রয়োজন মনে করেন, চলে আসতে পারেন, শহীদ ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন, তার স্ত্রী এবং কন্যার পাশে দাঁড়াতে পারেন। এই এন্টিকের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তার কিন্তু বিকাশ এবং প্রকাশ হয়ে উঠতে পারে। শহীদ ভাই, আপনাদের অনেক সময় নিলাম, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, মামুনি কৃতজ্ঞতা। ভালো থাকবেন এবং এই ইতিহাসের সঙ্গে থাকুন, কোনো না কোনোভাবে ইতিহাস আপনাদের সঙ্গেও থাকবে। আপনাকেও ধন্যবাদ। বাসায় আসে এগুলো আমাদের কথাবার্তা শুনান, অজস্র কথাবার্তা বলেছি হয়তো, আপনাদেরকেও ধন্যবাদ। আম্মু, বিদায় নেব আমরা। তুমি একটা কবিতা শোনাবে বলছিলে, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, একটু শুনতে চাই, শোনাও। বিদ্রোহী লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম, আবৃত্তিতে সারাবান্তহরা। বলো বীর, বলো চির উন্নত মহর্ষি, শিরে নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি, মেয়েটির আবৃত্তি শুনছেন এবং এই আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হচ্ছে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং পরবর্তীতে আবার কারো অতিথি, কোনো অতিথির সঙ্গে আবার দেখা হবে।